এখানে ১০০ গাড়ি নিয়ে শো ডাউন করার আপনি যদি পদ্ধতিতে কম্পিট করার চেষ্টা করেন, তাহলে বিএনপি আওয়ামী লীগের ওই সক্ষমতা আপনার চেয়ে ১,০০০ গুণ বেশি। সো আপনি তাদের সাথে কম্পিটিশনে পারবেন না। সো ইউ নিড টু ফাইন্ড সাম অল্টারনেটিভ ওয়েজ অফ ডুইং দ্যাট। এনসিপি সম্পর্কে আপনার মূল্যায়ন কি? তারা কি আসলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে, নাকি তারা আসলে আ জনগণ থেকে দূরে সরে যাচ্ছে? আমি যেহেতু দেশের বাইরে থাকি, সো মানে আমি যেটুকু পাবলিক পালস বুঝি এটা টোটালি হচ্ছে আমার বাবলের মধ্যে। মানে ধরেন আরবান এডুকেটেড মিডল ক্লাস বাবল এবং ভার্চুয়াল বাবল। সো আমার পক্ষে ধরেন গ্রামের মানুষ অথবা শহরের প্রান্তিকায়ের মানুষ, যাদের সাথে আমি কানেক্টেড না, যাদের সেন্টিমেন্ট আমি দেখতে পাই না দূর থেকে, এটা মূল্যায়ন করা বা মন্তব্য করা উচিত হবে না। সো ওই ব্লাইন্ড স্পটটাকে অ্যাকনলেজ করে যেটুকু বুঝি, বা আমার এক্সপেকটেশন বা আমার মতো যারা আরবান এডুকেটেড মিডল ক্লাসের শ্রেণীভুক্ত, তাদের এক্সপেকটেশন থেকে যেটা বুঝি যে আমরা যেটা চেয়েছিলাম তার অনেক কিছু তারা এখনো অফার বা ডেলিভার করতে পারে নাই। যেমন ধরেন একটা সংগঠন করতে গেলে আপনাকে খুব ক্লিয়ার কিছু ম্যানিফেস্টো, পলিসি, প্রোগ্রাম এগুলি তো শুরুতে দিতে হয়, এবং এটা ৬, ৭, ৮ মাস লাগে। আমার কাছে মনে হয় এটা বাস্তবসম্মত না। কারণ আপনি যদি একটা ৫ জন ১০ জনের স্মার্ট টিম অ্যাসেম্বল করেন, তো তাহলে কারণ তারা তো অনেক টক শোতে যাচ্ছেন, অনেক কথা বলছেন, ফেসবুকে অনেক কথা বলছেন, তাহলে একটা টিম বসে ৭ দিনের মধ্যে ডকুমেন্ট গুছিয়ে ১৫ দিনের মধ্যে নিজের পার্টি ফোরামে এটাকে অ্যাপ্রুভ করিয়ে অ্যাটলিস্ট ইনিশিয়াল একটা রূপরেখা দেওয়া, তারপরে এটা ডিটেইলিং, এটার প্রোগ্রাম পলিসি এটা নিয়ে ধরেন আলাদা আলাদা আপনি কমিটি করলেন, ডেডিকেটেড টিম করলেন, রিসার্চ টিম করলেন, মানুষের সাথে কথা বললেন, এবং শুধু নিজেরা তো প্রোগ্রাম দিলেই হবে না, আপনাকে ফিডব্যাক নিতে হবে মানুষের কাছে। সো সেইটাও আমার কাছে মনে হয় যে তাদের এটা কোঅর্ডিনেশনের ঘাটতি আছে, এবং সেটাকে এখন অনেকের সাথে আমার কথা হয়, তারা বলছেন যে হ্যাঁ আমরা এটা গুছিয়ে ওঠার চেষ্টা করছি, কিন্তু আমার কাছে মনে হয় যে নতুন ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরুর সময়ই আপনাকে একটু মাঠে গুছিয়ে নামতে হয়। হ্যাঁ, ধরেন আপনি একটা ই কমার্স প্ল্যাটফর্ম করলেন, এখন আপনি আপনার ওয়েবসাইটে অনেক ধরনের প্রোডাক্টের লিস্ট দিয়েছেন, কিন্তু আমি যদি ক্লিক করে পেমেন্ট করতে না পারি, হ্যাঁ, তাহলে তো আর ট্রানজাকশনটা ফুলফিল হচ্ছে না, তখন তো আর আপনার পকেটেও রেভিনিউ যাচ্ছে না, ক্রেতা হিসেবে আমি সেকেন্ড টাইম আপনার প্ল্যাটফর্মে যাব কিনা এটা নিয়েও একটা সন্দেহ তৈরি হয়। সো নতুন রাজনৈতিক দলের ক্ষেত্রে, এবং অনেক রাজনৈতিক দলই হচ্ছে দেশে, মনে হয় ২০-৩০টা অলরেডি রাজনৈতিক দল গঠিত হয়েছে। তো এখন তাদের কাছে যেটা আশা ছিল যে তারা এটা শুরুতেই করতে পারতেন, কারণ তারা প্রায় ৫-৬ মাস সময় নিয়েছিলেন নাগরিক কমিটির ব্যানারে। তো সেই সময় তারা ব্যাক এন্ডের কার্যক্রমগুলি করে ডকুমেন্টেশনগুলি এবং সলিড একটা আউটলাইন দেওয়া, সেটা করতে পারতেন। সেটা এখন আমরা পাইনি ক্লিয়ারলি। আরেকটা ঘাটতি আমি যেটা দেখি সেটা তাদের রেটরিকে। আমরা তাদের কাছে চেয়েছিলাম যে ভবিষ্যৎমুখী রাজনীতি, পলিসি অ্যান্ড প্রোগ্রামের রাজনীতি, যে আমার ভাই ৪ কোটি মানুষ দরিদ্র, আপনি কিভাবে দারিদ্র সীমার নিচ থেকে এদেরকে উঠিয়ে আনবেন সেটার কথা বলেন। আপনি কিভাবে ইউথদের এমপ্লয়মেন্ট জেনারেশন করবেন, আপনার স্ট্র্যাটেজি কি সেটার কথা বলেন। আপনি স্বাস্থ্যসেবা কিভাবে সবার জন্য একটা মানসম্মত উপায় নিশ্চিত করবেন, মোটামুটি প্রায় বিনা খরচে বা অল্প খরচে, এটার কথা বলেন। আপনার শিক্ষা ব্যবস্থা আমরা বলছি যে ধসে পড়েছে, কত প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার মানের বেশ অবনমন ঘটেছে, সেটা কি করবেন সেটার কথা বলেন। তাদের রেটরিকে আমরা এখনো দেখি একটা অংশ ব্যস্ত হচ্ছে যে বিএনপিকে সমালোচনা করা নিয়ে, তর্ক বিতর্ক নিয়ে, একটা অংশ হচ্ছে নতুন বন্দোবস্তের একটা ধোঁয়াশার কথাবার্তা নিয়ে, কিছু আলাপ আছে ৪৭, ৭১ ইত্যাদি নিয়ে। এখন আমার কথা হচ্ছে যে ২৫ সালে আমি বা ৩৫ সালে আমাদের সন্তানেরা কিভাবে বেঁচে থাকবে, কিভাবে তাদের উন্নতি হবে, কিভাবে তাদের ভালো স্কুলিং হবে, কিভাবে তাদের ভালো এডুকেশন হবে, ভালো নিউট্রিশন হবে, এই সলিউশনগুলি আপনাদের কাছ থেকে আমরা চাচ্ছি, যেটা বিএনপি অফার করতে পারে নাই আগে, যেটা আওয়ামী লীগ অফার করতে পারে নাই, বা তাদের ট্র্যাডিশনাল পলিটিক্সে এই ঘাটতিগুলি ছিল বলেই তো আমরা নতুন রাজনীতিতে এই সলিউশনগুলি খুঁজছিলাম। ওই ভবিষ্যৎমুখী আলাপের আমার কাছে মনে হয় কেন জানি একটা ঘাটতি আছে। তো আমি তাদেরকে অনুরোধ করবো এই ঘাটতিগুলিকে মিটিয়ে ওঠার। আমার এক্সপেকটেশন খুবই সিম্পল, আমি চাই যে তারা রাজনীতি থেকে ঝরে না যাক, কারণ বাংলাদেশের রাজনীতিতে যত বেশি কম্পিটিটিভ হবে অ্যাজ এ কাস্টমার আমার জন্য তত ভালো, কারণ আই হ্যাভ মাল্টিপল অপশনস টু চুজ ফ্রম। সো আমি চাই যে এখানে নাহিদ ইসলাম অথবা মাহফুজ আলম অথবা আসিফ মাহমুদ, তারা তাদের যোগ্যতা যদি থাকে সাংগঠনিক, তারা পার্লামেন্ট, কারণ এখানে আপনি দেখবেন যে একটা রাজনীতিক কিন্তু জেনারেশনেরও চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তোফায়েল আহমেদরা অথবা আমির খসরু মাহমুদ চৌধুরীরা আর মির্জা ফখরুল ইসলাম আলমগীররা তার খুব বেশি দিন কর্মক্ষম থাকবে না, বয়স হচ্ছে তো তাদের। সো ৪, ৫ আর ১০ বছরের মধ্যে এখানে পুরানো জেনারেশনটা বিদায় নেবে। হ্যাঁ, আমাদের জেনারেশনটা এখানে অগ্রবর্তী প্রফেশনাল আমলা, রাজনীতিবিদ, ব্যবসায়ী হিসেবে স্থান করে নিবে। সো আমি চাই যে এই ছেলেমেয়েগুলি তারা গ্রো করুক এবং সাংগঠনিকভাবে বিস্তৃত হয়ে সংসদে যাক, মানুষের পক্ষে কথা বলুক, নতুন নতুন আইডিয়া নিয়ে আসুক,
কিন্তু তাদের কাছে যে আরেকটা সমস্যা হয়েছে যে যে কোনো গণ অভ্যুত্থানের পরে বিপুল আশাবাদ থাকে। এখন সেই বিপুল আশাবাদকে আবার অতি মানে তরুণ অল্প বয়সী অনভিজ্ঞ ছেলেমেয়েদের উপরে বেশি চাপ দিয়ে চাপিয়ে দেওয়াও ঠিক কিনা এটাও একটা প্রশ্ন। কিন্তু এই ছাড়টা তো আপনাকে বেশি দিন মানুষ দেবে না, কারণ আপনি এখানে বাজারে কম্পিট করতে আসছেন অ্যাজ অ্যান আর্লি স্টার্টআপ। সো এখানে আমার কাছে এবং তারা আরেকটা যেটা আমার কাছে মনে হয় যে ভুল পদ্ধতিতে রাজনীতি করছেন। তারা আগের ধারার সাথে কম্পিট করছেন আগের প্ল্যাটফর্মের স্ট্র্যাটেজিতে। যেমন ধরুন, আমি যদি একটা টেকনোলজি উদাহরণ দিয়ে বুঝাই যে আপনার একসময় নোকিয়া কিন্তু ফিচার ফোনের মার্কেটে গ্লোবালি ডমিনেন্ট প্লেয়ার ছিল। হ্যাঁ, সো নোকিয়ার সাথে যখন প্ল্যাটফর্মে কম্পিট করতে গেল, অ্যাপল কি নোকিয়ার মতো করে ডিভাইস বানানোর চিন্তা করেছে? করে নাই, তাই না? অ্যাপল ব্রট দেয়ার ওন অপারেটিং সিস্টেম, দেয়ার ওন ইন্টারফেস, টাচ ইন্টারফেস অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, একটা ড্রাস্টিক চেঞ্জ নিয়ে আসছে। সো আপনি যদি পুরানো প্ল্যাটফর্মের সাথে কম্পিট করতে গিয়ে, যারা ডমিনেন্ট প্ল্যাটফর্ম, যাদের মার্কেটে ডুওপলি আছে, আমি যদি আওয়ামী লীগ এবং বিএনপির কথা বলি, সেখানে আপনি কম্পিট করতে গিয়ে তাদের মতোই খেলতে চেষ্টা করেন, কিন্তু আপনার তো ওই ক্যাপিটাল নাই, আপনার ওই মাসলও নাই, আপনি এটা পারবেন না। আপনাকে নতুন ইনোভেশন করতে হবে, নতুন প্ল্যাটফর্ম করতে হবে। এখন সার্জিস আলম যেটা করছেন যে 100 গাড়ি নিয়ে গিয়ে এলাকায় শোডাউন দেওয়া, হ্যাঁ, তো এটা তো এর আগে আওয়ামী লীগ বিএনপির যারা নতুন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, যে তারা এলাকায় শোডাউনের জন্য সারা জায়গাতে এগুলা করতেন। তো আপনারা যদি ওই একই পদ্ধতি নেন, আপনারা তো পুরানোদের সাথে পারবেন না। হ্যাঁ, আপনি কেন মানে আমি এটা শুধু সার্জিস আলম না, সেটা প্রত্যেকটি নতুন যে তরুণ যারা রাজনীতি করতে যাচ্ছেন, ছোট ছোট স্কেলে আপনি মাঠে গিয়ে মানুষের সাথে উঠানে বসে আলাপ করেন। হ্যাঁ, আলাপে আপনি কথা বলেন কম, শোনেন বেশি। কারণ মানুষ যেটা বলতে চায় এবং বলার লোক চায় যে যে তার কথা শুনবে। আমাদের রাজনীতি এতদিন সব হয়েছে যে টপ ডাউন। আওয়ামী লীগ বিএনপির নেতারা গেছে, গিয়ে হচ্ছে এলাকায় কিছু সরগরম বক্তৃতা দিয়ে আসছে। আহ ক্ষেত্র বিশেষে তারা মানুষের প্রবলেম সলভ করার চেষ্টা করেছে। মানুষ তাদের বাসায় আসে, ড্রয়িং রুমে আসে, বিচার সালিশে তাদেরকে ডাকে, এটাও সত্য। কিন্তু আহ, এখানে 100 গাড়ি নিয়ে শো ডাউন করার আপনি যদি পদ্ধতিতে কম্পিট করার চেষ্টা করেন, তাহলে বিএনপি আওয়ামী লীগের ওই সক্ষমতা আপনার চেয়ে 1000 গুণ বেশি। সো আপনি তাদের সাথে কম্পিটিশনে পারবেন না। সো ইউ নিড টু ফাইন্ড সাম অল্টারনেটিভ ওয়েজ অফ ডুইং দ্যাট। সো এই স্ট্র্যাটেজিগুলি আমার কাছে মনে হয় যে তাদের চিন্তা এবং উদ্ভাবনে ঘাটতি আছে, এবং তাদেরকে ওই স্ট্র্যাটেজিটা পাল্টাতে হবে। কারণ আপনাকে মনে রাখতে হবে যে তারা আর্লি স্টার্ট আপ, এবং আর্লি স্টার্ট আপ কখনোই বিগ ডমিনেন্ট প্লেয়ারের সাথে একই মার্কেট স্ট্র্যাটেজিতে এক্সপান্ড করতে গেলে সে মার্কেট থেকে আউট হয়ে যাবে। সো ওই ওই জায়গায় তাদের স্ট্র্যাটেজি এবং মানে উদ্ভাবনে ভিন্নতার পরিচয় দিতেই হবে। আপনার কাছে কি মনে হয় যে মৌলিক প্রশ্নগুলো একমত হয়ে তারপরে নির্বাচনে যাওয়া উচিত? যতদিন না পর্যন্ত আমরা এটা করতে পারি, নির্বাচন যদি বিলম্ব হয়, তাও আমাদের এতদিন পর্যন্ত অপেক্ষা করা উচিত? নাকি আমাদের আসলে আ একটা দ্রুত নির্বাচনের দিকে যাওয়া উচিত? এখন আমি জানি না যে ন্যূনতম সংস্কারের কথা বলা হচ্ছে, এটা বেঞ্চমার্ক কি? মানে আপনি 50টা প্রস্তাব দিয়েছেন, এর মধ্যে 20টা হলে এটা ন্যূনতম সংস্কার, নাকি 10টা হলে? সো এরকম কোনো গাইডলাইন আমরা পাইনি। সরকারের পক্ষ থেকেও স্পেসিফিক নাই, এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, রাজনৈতিক দলগুলোর নিজস্ব প্রস্তাব আছে যে তারা কিছু এগ্রি করছেন, কিছু ডিসএগ্রি করছেন। দ্যাটস ভেরি ফাইন, মানে তাদের নিজস্ব রেশনাল এবং তাদের নিজস্ব স্ট্যান্ড পয়েন্ট থাকবেই। এখন আবার ঘাড়ে ধরে চাপিয়ে দিয়ে সংস্কার করা, এটাও আসলে বাস্তবসম্মত না। কারণ আজকে হয়তো তারা কিছুটা ইমোশনাল ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে এগ্রি করলেন, তারপরে কমিটমেন্ট রক্ষা করলেন না ক্ষমতায় গিয়ে। আমরা তো 5 বছর অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। এখন নির্বাচনের আগে যে সংস্কারগুলি আমার কাছে মনে হয় এগ্রি করতে হবে জাতি হিসেবে, এবং সেটা শুধু এই নির্বাচনের জন্য না, এটা সার্বিকভাবে আমাদের সামনের অগ্রযাত্রার জন্যই। সেটা হচ্ছে পার্লামেন্টের ফরম্যাটটা কি হবে। আমরা 2টি কক্ষের কথা বলছি, তো 2টি কক্ষের মধ্যে তাহলে ইন্টারাকশন এবং এটার ট্রানজ্যাকশনগুলি কিভাবে হবে, সেটা একটা এগ্রিমেন্টে পৌঁছাতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতায় একটা লাগাম টানা। এখন সেটা 2 টার্ম প্রস্তাব এসেছে অনেক রাজনৈতিক দলের থেকে, যে 2 টার্মের বেশি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে না। এখন বিএনপি হয়তো সেটাতে এগ্রি করছে না এখনো। সো এখন এই নেগোসিয়েশনের ক্ষেত্রে আমাদেরকে আবার একটা জিনিসে মানতে হবে যে আমরা কোথায় গিয়ে থামবো, তাহলে কোথায় গিয়ে 2 পক্ষ বা সব পক্ষই কিছু ছাড় দিয়ে একটা মিউচুয়ালে আসবে। কারণ আমি যদি বলি যে বিএনপি যদি এখন এগ্রি না করে যে আমরা 2 মেয়াদের প্রধানমন্ত্রীর যে লিমিট, এটাকে মানি না, এবং সেই জন্য আপনি তাহলে নির্বাচন কতদিন ডিলে করবেন? 6 মাস ডিলে করলে 6 মাসের মধ্যে বিএনপি মেনে নিবে, এটার রেশনালটা কি? তাই না? মানে কোনো তো কারণ নাই। বা 1 বছর ডিলে করলে যে বিএনপি ক্লান্ত হয়ে মেনে নিবে, তাহলে তো এটা হচ্ছে আরেক ধরনের সাপ্রেশন বা এক ধরনের ব্ল্যাকমেইলিং হয়ে গেল। সো
এই জায়গাগুলিতে আমার কাছে হ্যাঁ নেগোসিয়েশন চলছে এবং এটা একটা পাবলিক ডিবেট, নেগোসিয়েশন হওয়া ভালো, কিন্তু একটা পর্যায়ে আমাদেরকে ইলেকট্রাল প্রসেসে যেটাকে আমি বলবো যে একটা নর্মালসির দিকে ফিরে যেতে হবে, কারণ আমাদের আমলাতন্ত্র স্লো হয়ে আছে, আমাদের ব্যবসায়ীরা ওয়েট অ্যান্ড সি মোডে আছেন। সো আমাদের অর্থনীতিটা আসলে ওই রাজনৈতিক গ্যারান্টি এবং সিকিউরিটিটা না পেলে স্বাভাবিকভাবে অপারেট করতে খুব একটা সাহস পায় না। সো এই এই জায়গায় আমরা যেহেতু অ্যাগ্রি করেছি যে আমরা গণতন্ত্রে ফিরতে চাই এবং পার্লামেন্টারি প্রসেস রিজিউম করতে চাই, তো সেখানে আমাদের এটা আমার কাছে মনে হয় যে এই বছর ডিসেম্বর বা আর্লি নেক্সট ইয়ারের প্রথম 3-4 মাসের মধ্যে নির্বাচন হয়ে যাওয়াটাই দূরদর্শিতার পরিচায়ক হবে। এখন এখানে কিছু ধরেন ইভেন আমি প্রধানমন্ত্রী যদি 2 মেয়াদের জায়গায়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে প্রধানমন্ত্রী 2 মেয়াদে একটি বা দুইটি দল মানছে না, আই ডোন্ট মাইন্ড যে প্রধানমন্ত্রী একই ব্যক্তি যদি 3বারও থাকেন, কিন্তু আমার যদি তার টার্ম শেষে তাকে রিজেক্ট করার অপশন থাকে, হ্যাঁ, ফেয়ার ইলেকশন, সে যাতে ইলেকটোরাল প্রসেসকে গ্র্যাব করে নিতে না পারে, ওইটাকে বন্ধ করে দিতে না পারে, তাহলে বাংলাদেশের মানুষ যদি একজন মানুষকে 3বার 5বার করে নির্বাচিত করে, সেটা মানুষের অপশন এবং সেটা সেই ব্যক্তির যোগ্যতা বা সেই দলের যোগ্যতা। হ্যাঁ, এখন প্রসেসটা হচ্ছে যে আমরা তাদের কাছ থেকে লাগাম এবং কর্তৃত্ব বা তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির মুখে রাখার ইনস্টিটিউশনাল মেকানিজম ইনস্টল করতে পারছি কিনা, এক, দ্বিতীয়ত সেই মেকানিজমগুলি তারা ক্ষমতায় গিয়ে আবার উল্টে দিতে যে চেষ্টা করতে পারে সেটাকে আমরা ঠেকানোর মতো প্রতিষেধক রাখছি কিনা। তো সেটা যদি নিশ্চিত করা যায়, আমার কাছে মনে হয় যে এখানে কিছু বিষয়ে সব দিক থেকে ছাড় দিয়ে আমাদেরকে দ্রুত নির্বাচন করে ফেলা ভালো। যেমন একটা কথা এসেছে যে বাংলাদেশের নির্বাহী বিভাগের উপরে প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক বেশি এবং ক্যাবিনেট মূলত আসলে প্রধানমন্ত্রী সবকিছু, বা ইভেন পার্লামেন্টারি প্রসেসেও পার্লামেন্টারি দলের ক্ষেত্রেও তিনি অনেক কর্তৃত্ব রাখেন। এখন আমি কানাডার ক্ষেত্রে যেটা তুলনা করে দেখি যে কানাডাতে একই সমালোচনা আছে, কানাডায় কিন্তু প্রধানমন্ত্রী খুবই ক্ষমতাশালী। হ্যাঁ, ক্ষমতাশালী বলতে ক্যাবিনেটের কি হবে না হবে, পার্লামেন্টের উপরে তার আধিপত্য কম। পার্লামেন্টে শক্তিশালী বিরোধী দল আছে, পার্লামেন্টের কমিটি আছে এবং তারা পার্লামেন্টারি প্রসেসে প্রধানমন্ত্রীকে অনেক ক্ষেত্রেই জবাবদিহিতা চাইতে পারে। কিন্তু রাষ্ট্র পরিচালনায় আপনাকে আবার প্রধানমন্ত্রীকে কিছু মানে লাগাম তার হাতে দিতেও হবে, কারণ আপনি চাইছেন যে সে এটি মানে বড় যন্ত্র খুব এফিসিয়েন্সির সাথে চালাবে, কিন্তু তাকে আপনি ক্ষমতা অনেক আবার দেবেন না, অনেক গিয়ার এন্ড ইনস্ট্রুমেন্ট দিবেন না, সেটা তো হইতে পারে না। সো এই এই আমার কাছে মনে হয় যে বিএনপির যে অপোজিশন আছে সেখানে তারা যেহেতু রাষ্ট্র পরিচালনা করে আসছে, তারা বাস্তবতাটা জানে যে আমলাতন্ত্র বলেন, আপনি বাংলাদেশের পুলিশ বলেন, এই অপারেটিভ গুলি অ্যাক্টিভেটেড রাখতে হলে কি কর্তৃত্ব রাখতে হয় সেটা যেহেতু তাদের বাস্তব অভিজ্ঞতা আছে, তারা হয়তো, কারণ আপনি তাকে অ্যাকাউন্টেবল করছেন গুড গভর্নেন্সের জন্য কিন্তু তাকে ইনস্ট্রুমেন্ট দিচ্ছেন না, তাহলে আবার বিপদ। হ্যাঁ, সে দিন শেষে আবার তাকে আমি যদি ব্লেম করি। তো কিন্তু কানাডার ক্ষেত্রে যেটা বলছিলাম যে কানাডায় ধরেন প্রধান, এবং এটা পলিটিক্যাল সায়েন্টিস্টরা অনেক সমালোচনা করেন যে আমাদের প্রধানমন্ত্রীকে অনেক বেশি ক্ষমতাশালী কিনা। হ্যাঁ, তো কানাডিয়ান মেকানিজমে প্রধানমন্ত্রী অনেক বেশি ক্ষমতাশালী আসলে, তিনি ক্যাবিনেট যখন ইচ্ছে সফল করতে পারেন, ক্যাবিনেটে কোন কোন মন্ত্রী কি প্রোগ্রাম চালু করবেন এগুলো অনেক ক্ষেত্রে ভেটো দিতে পারেন, অনেক ক্ষেত্রে ডিকটেট করতে পারেন, সবকিছুই তার হাতে ক্ষমতা থাকে। কিন্তু তাকে এবং পুরো ক্যাবিনেটকে অডিট করার জন্য অডিটর জেনারেল ইজ ভেরি স্ট্রং এবং পুরো আমলাতন্ত্রকে, হ্যাঁ, অথবা ধরেন আপনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, মানে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে কোনো কিছু ডিকটেটই করতে পারবে না। এখানে মনিটারি পলিসি যা হবে সেটা সেন্ট্রাল ব্যাংক নিজের স্বাধীন চিন্তা এবং তার ম্যান্ডেট হচ্ছে ইনফ্লেশন কম রাখা, সে অনুসারে ডিসাইড করবে। এরকম আরো অনেকগুলি, যেমন তাদের অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আছে যারা হলো ফাইন্যান্সিয়াল সেক্টর রেগুলেটর, অথবা আরো কিছু ক্ষেত্রে সেক্টরাল কিছু কমিশনার আছে যারা হচ্ছে সাংবিধানিক পজিশন হোল্ড করে এবং খুবই ইন্ডিপেন্ডেন্ট, এবং তারা সরকারকে আমলাতন্ত্রকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখে, এবং পলিটিক্যাল পার্টি এবং পার্লামেন্টারি প্রসেসে যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ তারা ওই প্রসেসগুলিতে হাত দিতে পারে না। সো এখানে কিছু আইসোলেশন আছে, কিছু এইখানে আলাদা করার ব্যবস্থা আছে। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা ওই ব্যবস্থাগুলিকে তৈরি করতে পারছি কিনা। যেমন আমাদের অডিটর জেনারেলের আলাদা অফিস আছে, কিন্তু আমাদের অডিটর জেনারেলের কিন্তু আমরা খুব সক্রিয় কোনো কর্মকাণ্ড দেখি না, যে কোনো একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট অথবা কোনো পলিসির বিষয়ে স্ট্রং ইভালুয়েশন করে খুব স্ট্রং ফিডব্যাক দিচ্ছেন বা সরকারকে শুধরে নেওয়ার কোনো একটা উপদেশ দিচ্ছেন, এই ধরনের খুব সারা জাগানো রিপোর্ট কিন্তু আমরা কোনোদিন দেখি নাই। তো
প্রধানমন্ত্রীকে পর্যাপ্ত ক্ষমতা দিতে আমার এক্ষেত্রে কোনো আপত্তি নাই, এটা আমার পার্সোনাল স্ট্যান্ড। কিন্তু তাকে প্রশ্নের মুখে রাখা এবং তাকে নিয়মিত ইভালুয়েট অ্যান্ড অডিট করার জন্য গভর্নমেন্টের আলাদা ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম আছে কিনা, এগুলো নিয়েও আমার কাছে মনে হয় যে ভাবার আমাদের প্রয়োজন আছে। অর্থনীতিকে কোন বিষয়ের সাথে আপনি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মনে করেন বা সবচেয়ে বেশি দরকারি বলে মনে করেন? 50, 60, 70-এর দশকের দিকে মূলত নর্থ আমেরিকান ইকোনমিস্টরা, আমেরিকান একাডেমিয়া থেকে, তারা এটাকে অনেকটা সায়েন্সের রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন, যে অনেক বেশি ডেটা, অনেক বেশি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নির্ভর, যেখানে খুব মেকানিক্যালি প্রেডিক্ট করা যাবে, মডেলিং করা যাবে। এই ধরনের একটা প্রচেষ্টা ছিল, মানে অনেকটা ধরেন ফিজিক্স অথবা অন্যান্য হার্ড সায়েন্সের সাথে ইকোনমিক্সকে মেলানোর চেষ্টা। কিন্তু পরে গিয়ে সেটা আলটিমেটলি মডেলগুলি দেখা গেছে যে বাস্তব পৃথিবীতে এর থেকে অনেক বেশি ভ্যারিয়েন্স থাকে, অনেক বেশি ডেভিয়েশন থাকে। সো আলটিমেটলি মানে আমার অভিজ্ঞতা, এবং এখন এটা মানে গ্লোবালি একাডেমিয়ায় সব জায়গায় স্বীকৃত যে এটা একটা সোশ্যাল সায়েন্স। সো এখানে আমরা ডেটা, ম্যাথমেটিক্যাল মডেলিং এগুলির অনেক কিছু অ্যাপ্লিকেশন ঘটাতে চাই, চেষ্টা করছি। কিছু কিছু ক্ষেত্রে সফল হই, কিছু কিছু ক্ষেত্রে হই না। কিন্তু আলটিমেটলি যেহেতু এটা মানুষ এবং মানুষের প্রবণতাকে নিয়ে ডিল করে, এবং সেখানে এত বেশি বৈচিত্র্য, এত বেশি মানে নানান ধরনের সংস্কৃতি, নানান অর্থনীতি, রাজনীতির সাপেক্ষে ভিন্নতা থাকে, সেই প্রেক্ষিত থেকে এটার মধ্যে আমি বলবো যে সবকিছুই লুকিয়ে আছে। এটার মধ্যে দর্শন আছে, এটার মাঝে সংস্কৃতির প্রভাব আছে, এটার মাঝে রাজনীতি আছে। তো এইসব মিলিয়ে অর্থনীতিকে আমার কাছে মনে হয় যে একাডেমিক দৃষ্টিকোণ থেকে এবং বাস্তবতার প্রেক্ষিতে সোশ্যাল সায়েন্সে পজিশনিং করাই এটা দূরদর্শিতার পরিচায়ক হবে। আমরা যদি এখন বৈশ্বিক পুঁজিবাদী ব্যবস্থা দেখি, সেখানে তো আসলে সম্পদের যে একটা বৈষম্য, সেটা তো ক্রমাগত বাড়ছে। অর্থাৎ দিনকে দিন ধনীরা আরো ধনী হচ্ছে, গরিবরা আরো গরিব হচ্ছে। তো যারা আহ, অতি দারিদ্রতার ভিতরে বসবাস করছে, তারা তো একটা মানবতার জীবনযাপন করছে। তো এইখান থেকে আমার প্রশ্নটা হচ্ছে যে এরকম একটা ব্যবস্থা যেখানে আসলে সম্পদ কিছু মানুষের হাতে ক্রমাগত পঞ্জীভূত হতে থাকে, এই ব্যবস্থাটার আসলে নৈতিক ভিত্তিটা কি তাহলে? আমার কাছে মনে হয় যে মানে এটা নৈতিক ভিত্তি খুঁজতে যাওয়াটাই একটা বোধহয় মানে ওই যে সোনার হরিণ খোঁজার মতো ভুল প্রচেষ্টা। এটা একটা মানে আমরা মানব সৃষ্ট প্রক্রিয়া ইতিহাসে ধরেন এরকম সম্পদ তৈরি হওয়ার, আহ, আমরা যদি আধুনিক যুগের কথাই বলি, যে এরকম একটা প্যারাডাইম শিফট আমরা দেখেছিলাম এর আগে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের শুরুতে। তো তখন ওই যে ল্যান্ডের ক্লাস, যে এলিট ক্লাস যারা জমিদার শ্রেণী ছিল বা ফিউডাল লর্ড ইউরোপে, সেখান থেকে শেষ হয়ে এসে একটা ইন্ডাস্ট্রিয়াল ক্লাসের জন্ম হচ্ছিল। এবং ইন্ডাস্ট্রিয়াল ক্লাসের অ্যাচিভমেন্ট যেটা ছিল যে দে ওয়েন্ট ইনটু ইকোনমি অফ স্কেল। সো ইকোনমি অফ স্কেলে তারা বিপুল পরিমাণে পুঁজি এবং নতুন সম্পদ সঞ্চার করছিল। এবং তখন ধরেন কার্ল মার্কস যখন এই বিশ্লেষণগুলি শুরু করলেন, সেই সময় ইউরোপে একটা নতুন বিশাল ধনিক শ্রেণী তৈরি হচ্ছে, তাদের একটা অংশ আবার বাইরে বিনিয়োগ করছে, কলোনিগুলি থেকে বিপুল পরিমাণে সম্পদ পাচার হয়ে তাদের ওখানে যাচ্ছে, প্লাস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটছে একই সাথে। তো ওই ওই প্যারাডাইম শিফটের পরে, এবং ওইটা তো কোনো প্ল্যান করে হয় নাই। হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় যে হিউম্যান ইভলিউশনের এই প্যারাডাইম শিফটগুলি হুট করে ঘটনাগুলি ঘটে যায়, যেগুলো খুব প্ল্যান্ড ওয়েতে আমরা কখনোই পরিকল্পনা করে করি না। যেমন মেকানিক্যাল ইঞ্জিনগুলির যে উন্নতি, এটার সাথেই তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের অগ্রগতি জড়িত। তো ওই ইনোভেশনগুলি যেখানে হয়েছে এবং সেখান থেকে তারা যে ইকোনমি অফ স্কেলে গেছে, অথবা ধরেন হঠাৎ করে তারা জাহাজ নিয়ে বেরিয়ে পড়েছে, তারপরে ইন্ডিয়া ভেবে ভুল করে নর্থ আমেরিকা ল্যান্ড করেছে, তো সেখানে বিপুল পরিমাণে তারা জমি এবং সম্পদের খোঁজ পেয়ে সেটা থেকে আবার ইউরোপের মেইনল্যান্ডে পাচার শুরু করেছে। একাংশ ইন্ডিয়ায় চলে এসেছে, ইন্ডিয়ায় সাডেনলি আমাদের রাজনীতির পাকে চক্রে তারা বেঙ্গলে ক্ষমতা পেয়ে গিয়েছে, এবং তারপরে আস্তে আস্তে পুরো ভারতবর্ষে ক্ষমতা বিস্তার করে সেখান থেকে সম্পদের উপরে আধিপত্য তৈরি করেছে। তো এই ঘটনাগুলি কোনোটাই প্ল্যান করে ঘটেনি, এটা একটা মানে ইতিহাসের চক্রে হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা। এখন পেছনে রেট্রোস্পেক্টে তাকালে অনেক কিছুকে অ্যানালাইজ করা যায়, অনেক কিছুকে মনে হয় যে হ্যাঁ এই সিকোয়েন্স এইভাবে ঘটেছে। কিন্তু ওই সময় যখন ঘটছিল, তো তখন মানে যারা ওই সময়ের মানুষ ছিলেন, ওই সময়ের অ্যাক্টর ছিলেন, তাদের কাছে মনে হয় না যে এই ঘটনাগুলি, আমার কাছে মনে হয় যে একটা সাডেন অপরচুনিটি, সাডেন ইভলিউশনের মতোই হয়তো মনে হতো। সিমিলারলি এখনো কিন্তু একটা প্যারাডিম শিফট ঘটছে, যে গত 20 বছর আপনি দেখবেন যে 30 বছরের একজন বা 25 বছরের যুবক
হুট করে বিলিয়নিয়ার হয়ে যাচ্ছেন 5 বছরের মাথায়। হ্যাঁ? এবং তাকে এখন আর কলকারখানাও দেওয়া লাগছে না। কারণ ইনফরমেশন ইকোনমি, ডিজিটাল ইকোনমিতে তিনি এমন স্কেলে যাচ্ছেন 5 বছরে, 10 বছরে, যেটা অকল্পনীয়। এবং যেটা, কারণ আপনি রেনেসাঁর সময়ের যে শিল্পপতিরা, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের শিল্পপতিরা, তাদের সময়েও এই সুযোগ এবং সম্ভাবনা ছিল না। সুতরাং টেকনোলজি ট্রানজিশন আর একটা নতুন প্যারাডাইম শিফটে আমাদেরকে নতুন ইকোনমি অফ স্কেলে যাওয়ার সুযোগ এনে দিয়েছে। এবং এটা কিন্তু ওই যে আমি প্রচুর টাকা কামাবো এই পার্সপেক্টিভ থেকে তৈরি হয় না। এটা একটা সাডেন অনেক বছর ইনভেস্টমেন্ট ছিল, গত 30-40 বছরে টেকনোলজি রিসার্চ, টেকনোলজির ইনভেস্টমেন্ট পাশ্চাত্য করেছে। সেখানে ইউনিভার্সিটি ছিল, ইন্ডাস্ট্রি ছিল, তাদের কোলাবোরেশন হয়েছে। সেখান থেকে গুগল বেরিয়ে এসেছে, সেখান থেকে মাইক্রোসফটের বিকাশ ঘটেছে, ফেসবুকের বিকাশ ঘটেছে, চায়না এখানে ইনভেস্ট করেছে, তাদের কাছ থেকে টিকটকের মতো প্ল্যাটফর্ম আসছে, আলিবাবার মতো প্ল্যাটফর্ম আসছে, অ্যামাজন আসছে। সো এই ডাইনামিক্সগুলি আমি আমার কাছে মনে হয় যে ইতিহাসের পরিক্রমায় আমরা আরেকটা চতুর্থ শিল্প বিপ্লব যেটাকে বলে, তো আমরা এই প্যারাডাইম শিফটের নতুন একটা ফেজে আছি। তো এখানে এবং যে কোনো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়ও, রেনেসাঁর সময়ও, ইউরোপে অথবা এই সাম্প্রতিক চতুর্থ শিল্প বিপ্লব, সবসময়ই একটা নতুন বড় ইকোনমি অফ স্কেল তৈরি হয়, যেখানে নতুন করে যারা এটার অগ্রভাগে থাকেন তাদের সম্পদ সঞ্চয় করার একটা বিপুল সুযোগ তৈরি হয়ে যায়। এবং সেটার মধ্যে তাদের এফোর্ট আছে, ইনোভেশন আছে, তার সাথে তারা এমন একটা জায়গায় হয়তো লাকিলি আছেন যেখানে প্রচুর ক্যাপিটাল আগে থেকে সঞ্চারিত ছিল। কারণ ধরেন আপনি সান ফ্রান্সিসকোতে বসে একটা প্ল্যাটফর্ম বানাইলে যে ক্যাপিটালের অ্যাক্সেসটা পাবেন, ভেঞ্চার ক্যাপিটালের, এটা তো আপনি ঢাকায় বসে পাচ্ছেন না। সো এই পজিশনালিটি এবং জিওগ্রাফিরও একটা অবদান আছে। তো এই সব মিলিয়ে এখন এর প্রেক্ষিতে আরেকটা ব্যাপার মনে হয় যে পৃথিবীতে এত বিলিয়ন বিলিয়ন মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে, এদিকে কিছু কিছু লোক মাল্টি বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে, তাদের হাতে এত সম্পদ সঞ্চিত হচ্ছে। এখন তাহলে এটার নৈতিকতাটা কি? এখন আমার কাছে মনে হয় যে এটার কোনো নৈতিক দর্শন আসলে নাই, এটা কোনোদিন ছিলও না। এইগুলো আমাদের সভ্যতার অগ্রযাত্রায় হুট করে নানান স্তরে ঘটে যাওয়া ঘটনা। এখন পেছন দিকে তাকালে এটা অ্যানালিসিস করে হয়তো একটা ট্রেন্ড দেখতে পাওয়া যায় যে এটা হয়তো গত এত দশকে এইভাবে বিবর্তিত হয়েছে। কিন্তু যখন ঘটনাগুলি ঘটে তখন আমার কাছে মনে হয় যে এইগুলোকে হঠাৎ করেই ঘটে যাওয়া একটা ইনোভেশন, ঘটে যাওয়া ঘটনা বলে মনে হয়। সুতরাং এটার কি কোনো সমাধান আছে কিনা, যে আমরা এই বৈষম্য কমিয়ে আনতে পারি কিনা? তো এখন এই বৈষম্যের অর্থনীতিবিদরা ডেভেলপমেন্ট ইকোনমিক্সে এক সময় বলতেন যে ট্রিকল ডাউন থিওরি, যে এক সময় এই বড় বড় ইন্ডাস্ট্রি হলে কিছু লোক আগে অনেক আকারে বড় হলে তাদের কাছ থেকে চুইয়ে পড়ে পড়ে সম্পদ আস্তে আস্তে গরিবের কাছে যাবে। সেটা অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না। হ্যাঁ, কিছুটা হয় না যে তা না, কারণ ধরেন অ্যামাজন যে পরিমাণে চাকরি তৈরি করছে, যে পরিমাণে ট্রেড তৈরি করছে, এটা থেকে তো মানুষ তো বেনিফিটেড হচ্ছে, তাই না? এটা তো একটা জেফ বেজোস একা যে বিলিয়নিয়ার হচ্ছেন তা না, তার ইনিশিয়েটিভ থেকে হাজার হাজার লাখ লাখ লোক ব্যবসা করছে, তারা লাভবান হচ্ছে, তাদের অনেকের ইকোনমিক গ্রোথ হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটার সুফল কি সবাই সব বাজারে সব অঞ্চলে পাবে কিনা? আহ কিছুটা পাবে, কিছুটা পাবে না। তো যারা পাবে না তাদেরকে এই যাত্রায় কিভাবে আমরা ইনক্লুড করব, কিভাবে তাদেরকে সাপোর্ট দিব। এবং আবার মূলধারা অর্থনীতি, মূলধারা ব্যবসা বাণিজ্য আপনাকে সবকিছু যে নিশ্চিত করবে তাও না। হ্যাঁ, সেটা হয়তো অনেক ক্ষেত্রে আপনাকে ইনকাম অপরচুনিটি, ট্রেড অপরচুনিটি দেবে, কিন্তু অনেক বিষয়ে সেটা টাচ করবে না। যেমন এডুকেশনের অ্যাক্সেস, সেটা হয়তো তারা এটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। হ্যাঁ, মানুষের, যাতে প্রান্তিক মানুষের কাছে এডুকেশনের অ্যাক্সেসটা থাকে। হেলথ সার্ভিসেস, এটা প্রাইভেট সেক্টরের হাতে ছেড়ে দিলে হবে না। সুতরাং এই বৈষম্যগুলির ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি পৃথিবীতে অনেক বিলিয়নিয়ার বেড়ে যাচ্ছে এটা নিয়ে খুব চিন্তিত না। হ্যাঁ, তবে বিলিয়নিয়ারদেরকে আমরা খুব বেশি ট্যাক্স করতে পারছি না, এটা নিয়ে আমি চিন্তিত। এক, অথবা হচ্ছে বিলিয়নিয়ারদের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে এবং তারা পাবলিক পলিসিকে এমন দিকে নিয়ে যাচ্ছে যেখানে সম্পদ সঞ্চয় এবং রাষ্ট্রের পলিসি তারা প্রান্তিক মানুষের উপর থেকে যে মাথার যে ছাতাটা, এটা সরিয়ে নিয়ে নিজেদের দিকে নিয়ে যাচ্ছে। এইটা নিয়ে আমি চিন্তিত, এবং এটা আমার কাছে মনে হয় এটা অর্থনীতিতে সমাধান করার বিষয় না, এটা রাজনীতিতে সমাধান করতে হবে। অর্থাৎ ওই রাজনীতিটা, ওই পলিসি রাজনীতিটা সব দেশে, সব সমাজে এমনভাবে থাকতে হবে যাতে এই বিলিয়নিয়ারদেরকে চ্যালেঞ্জ করার একটা পলিটিক্স থাকে, এবং সোসাইটিতে তাদেরকে সবসময় এখানে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা হয়, যাতে তারা এই আমাদের যে বেসিক হিউম্যান রাইটসগুলি, যেটা আমরা ধীরে ধীরে উন্নতি করার চেষ্টা করছি, অ্যাকনলেজ করছি, এটাকে যাতে তারা কেড়ে নিতে না পারে। ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ যুদ্ধটা কি আসলে একটা পুঁজিবাদের সংকট, নাকি আসলে এটা যুক্তরাষ্ট্রের যারা বিলিয়নিয়ার আছে তাদেরকে আরো বেশি ইনসেনটিভ দেওয়ার একটা প্রক্রিয়া? এখানে কোনো গ্র্যান্ড স্কিম আছে বলে আমার কাছে মনে হয় না। মনে হয় না কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প
খুব গ্র্যান্ড স্কিমে চিন্তা করে বুদ্ধি বিবেচনা করে ষড়যন্ত্র করা বা এগোনোর মতো লোক এরকম ইন্টেলেকচুয়ালিটি তার আছে, এটা ধরেন আমি অন্তত বিশ্বাস করি না, এবং তার যে কোর টিম, তার যে পলিসি মেকার তাদেরও আছে এরকমও আমি বিশ্বাস করি না আর কি। তো তারা যেটা ডিসরাপ্ট করছিল এটা হলো যে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে অর্থনৈতিক ব্যবস্থাটা মাল্টিল্যাটারাল ট্রেড, লিবারেলাইজ গ্লোবাল ইকোনমি এটা তৈরি করেছে, এটাকে ডিসরাপ্ট করছে, ভেঙে ফেলার চেষ্টা করছে, নানান ধরনের উদ্ভট ধরনের কর্মকাণ্ড করছেন। এখন 2 দিন আগে আমি প্রফেসর জেফরি স্যাক্সের একটা বক্তব্য দেখছিলাম কোনো একটা ফোরামে হয়তো। তো তিনি বলছিলেন যে এই যে ট্রেড ডেফিসিটটা, এটার আসলে মানে মূল রহস্যটা কি? মূল রহস্যটা হচ্ছে যে আপনি যা তৈরি করেন, যা বিক্রি করেন এবং যা আয় করেন, রাষ্ট্র হিসেবে আমেরিকা তার চেয়ে অনেক বেশি কেনেন এবং ভোগ করেন, তাই তো? মানে সেখানে আপনি, মানে আমি ধরেন আজকে 500 টাকা আয় করেছি, কিন্তু আমি আপনার কাছ থেকে জিনিস কিনেছি 1500 টাকার, আপনার কাছে আমার দেনা আছে 1000 টাকার। তো এই যে আমি আমার আয়ের চেয়ে, আমার সামর্থ্যের চেয়ে বেশি ভোগ করছি, এখন তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে আমি তাহলে আয় কম করছি। এখন আয় কম করছি এবং ভোগও আবার কমাতে পারছি না, ভোগের প্রবণতা বেড়েই চলেছে। তো কিন্তু এখন আমি এসে আপনাকে দোষ দিচ্ছি যে আপনি কেন আমাকে 1500 টাকার জিনিস বিক্রি করলেন। হ্যাঁ, ট্যারিফ ওয়ারের ব্লেমটা তো এইভাবেই তারা অন্যান্য রাষ্ট্রগুলি যাদের সাথে তাদের ডেফিসিট আছে তাদেরকে শিফট করছে। তো আমি কি বিক্রেতাকেই ব্লেম দিতে পারি কিনা? হ্যাঁ, তো বিক্রেতাকে ব্লেম কেন দিব? কারণ আমি তো আসলে ভোগ করছি, আমি তো বেনিফিটেড হচ্ছি, মানে আমার তো উপযোগিতা কমছে না। তো জেফরি স্যাক্স যেটা বলছেন যে সমস্যাটা কোথায়, তাহলে আয়টা কম কেন? তো আয়টা কম কেন? কারণ মার্কিন অর্থনীতিতে তো আপনার মানে ট্রেড এবং ম্যানুফ্যাকচারিং ইত্যাদি কম হওয়ার কোনো কারণ নাই। মানে তারা তো পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্সড ইকোনমিগুলির মধ্যে, ধরেন চায়না এখন ম্যানুফ্যাকচারিং এ তাদেরকে ছাড়িয়ে গেছে, কিন্তু সার্ভিস সেক্টর, ম্যানুফ্যাকচারিং, ইনোভেশন সব মিলিয়ে তারা তো কোথাও কমতি ছিল না। তো সমস্যাটা জেফরি স্যাক্স যেটা বলছিলেন যে এটা হয়েছে যে তারা রেভিনিউ তুলতে পারছে না গভর্নমেন্ট লেভেলে। মানে আমরা তো এটা গভর্নমেন্টের ডেফিসিটের কথা বলছি, গভর্নমেন্টের বাজেট ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট অ্যান্ড ট্রেড ডেফিসিট। তো সেখানে গভর্নমেন্ট যেটা করছে তারা হচ্ছে বিলিয়নিয়ারদের কাছে বা রিচদেরকে পর্যাপ্তভাবে ট্যাক্স করছে না, এই কারণে ঘাটতি। তারা যদি ওই আয়টাকে ট্যাক্স করতো, যেটা আপনি আগের প্রশ্নে বললেন যে এই আমরা যে অনেক মিলিয়নিয়ার বিলিয়নিয়ারের সংখ্যা বাড়ছে, তো তাদেরকে যেহেতু আমরা ট্যাক্স করছি না কিন্তু আবার একই সাথে ভোগও কমাতে পারছি না, তো যার ফলে এখানে একটা ঘাটতি থেকে যাচ্ছে। এখন এই ব্লেমটা আমরা শিফট করে দিচ্ছি যে এটা চায়নার দোষ, এটা ভারতের দোষ, এটা বাংলাদেশের দোষ, তারা কেন হচ্ছে আমাদেরকে বেশি বিক্রি করে। তো তাহলে যেটা করতে হবে, বাস্তবতা হচ্ছে যে একজন ব্যক্তির ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, আপনাকে খরচ কমাতে হবে, আপনাকে ভোগ কমাতে হবে, অথবা আয় বাড়াতে হবে। তো আমেরিকার ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে আয় বাড়ানোর এখন তাহলে একটাই উপায় আছে, যেটা হচ্ছে যে তাদের যে রেভিনিউ, ইন্টারনাল রেভিনিউ, ট্যাক্সের মাধ্যমে বড় লোকদেরকে বেশি এখন ট্যাক্স রেভিনিউ বাড়ানোর 2টা উপায় আছে। একটা হচ্ছে যে আপনি বড় লোকেদেরকে চাপ দিয়ে বেশি নিবেন, অথবা আপনি জনতা গরিবকে বেশি চাপ দিয়ে আরো বেশি নিবেন, তারা যেটা দেয়। তো রিপাবলিকানদের অ্যাপ্রোচ সবসময় হচ্ছে জনতা গরিবদেরকে বেশি চাপ দিয়ে বেশি নেওয়া, অথবা তাদেরকে যা রাষ্ট্র থেকে দেওয়া হচ্ছিল এটা কমিয়ে দেওয়া, ধরেন স্বাস্থ্যে, শিক্ষায়, ইনোভেশন রিলেটেড নানান ইনভেস্টমেন্ট, এই জায়গাগুলিতে। তো এই ট্যারিফ ওয়ার, এটা আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই এলোমেলো এক্সপেরিমেন্টের দিকে যাচ্ছে। এটা শেষমেশ অধিকাংশ দেশের সাথেই তারা এই জিনিসগুলি একটা কনসিলিয়েশনে চলে আসবে, এটাকে তারা কন্টিনিউ করবে না, কারণ এটা তাদের আলটিমেটলি দেখবেন যে সামনে যখন মিড টার্ম ইলেকশন হবে, এর মধ্যে যদি ইনফ্লেশন বেড়ে যায়, আমেরিকান ভোটাররা তখন রিপাবলিকানদের উপরে খেপে গিয়ে তাদেরকে আর ভোট দেবে না। সো এখানে একটা পাওয়ার ডাইনামিক্সে চেঞ্জ আসবে, যেহেতু তাদের একটা ইলেকটোরাল ডেমোক্রেসি এখনো ফাংশনিং। সো এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স মার্কেট রিয়েকশনের সুযোগ আছে। যেখানে এটা কন্টিনিউ করবে এটা আমার কাছে মনে হয় যে চায়নার সাথে। তো কারণ চায়নার সাথে ডোনাল্ড ট্রাম্প এবং তার যে কোর পলিসি মেকিং টিম এবং ফরেন অ্যাফেয়ার্স টিম, তারা খুবই অ্যান্টি চাইনিজ সেন্টিমেন্টের, তাদের ব্যাকগ্রাউন্ড থেকে এবং তাদের রাজনীতির যে রেটরিক আগে থেকেই, সেটা মোটামুটি সবাই। তো তারা যেটা করবে, তারা হয়তো চাইনিজ যে ইম্পোর্ট সেটাকে ক্রমাগত কমিয়ে আনার চেষ্টা করবে, ওই ডিপেন্ডেন্সিটাকে মার্কেটে ডাইভার্সিফাই করার চেষ্টা করবে। তো সেইটা থেকে যাবে। এখন সেটা কতভাবে এবং কি প্রকরণে আমেরিকাকে ইম্প্যাক্ট করবে এটা এখন দেখার বিষয়। কারণ এটা আমরা একটা নতুন বিবর্তন দেখবো, এবং এখানে অনেকগুলো হয়তো ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। যেমন ধরেন চাইনিজ ইনভেস্টররা কিন্তু অলরেডি মেক্সিকোতে আছে,
কারণ এখানে একসময় নাফটা ছিল বা এখনো যেটা কুজমা বলে, সে ফ্রি ট্রেড এরিয়া ছিল কানাডা, মেক্সিকো এবং ইউএস এর মধ্যে। তো এটা এখন ডোনাল্ড ট্রাম্প ডিসরাপ্ট করার চেষ্টা করছেন, কিন্তু এটা সামনে এই বছর নেগোসিয়েশন হবে, 26 থেকে আবার নতুন ভার্সনে আবার রিঅ্যাক্টিভেটেড হবে। তো আমার কাছে মনে হয় যে তখন অধিকাংশ পণ্যেই তারা আবার একটা মিউচুয়াল এগ্রিমেন্টে আসবে কানাডা, মেক্সিকো এবং আমেরিকান মার্কেটে। তো তখন যেটা হবে যে চাইনিজ ইনভেস্টররা ক্রমাগত মেক্সিকান পার্টনারদেরকে নিয়ে মেক্সিকোর ভেতরে ইনভেস্ট করবে এবং সেখানে ম্যানুফ্যাকচারিং এর একটা অংশকে শিফট করে নিয়ে যাবে, সেখান থেকে তারা আমেরিকান মার্কেটে সাপ্লাই দিবে। তো এরকম আবার তারা অন্যান্য অনেক মার্কেট খুঁজে বের করবে যেগুলির উপরে হেভি ট্যারিফ নাই, ধরেন আফ্রিকায়, সাউথ ইস্ট এশিয়ায়, এবং সেইখানে তারা তাদের ম্যানুফ্যাকচারিংকে শিফট করার চেষ্টা করবে। তো আর আমার কাছে মনে হয় যে আমি রিসেন্টলি মানে এখন চাইনিজদের রিয়েল স্ট্র্যাটেজি অ্যান্ড সেন্টিমেন্ট তো বোঝা কঠিন। তো যেটা ওয়েস্টার্ন মিডিয়ায় যেটুকু উঠে আসে সেটা থেকে যা বুঝতে পারছি যে দে আর অলসো কাইন্ড অফ গোয়িং হার্ড উইথ দিস ট্যারিফ ওয়ার, যে খুব একটা যে কম্প্রোমাইজের সুর বা এখনই ছাড় দেওয়ার প্রবণতা এটা তাদের নাই। কারণ সম্ভবত অ্যারাউন্ড 12% অফ দেয়ার এক্সপোর্ট ইজ ডেস্টিন টু ইউনাইটেড স্টেটস। সো চায়নার জন্য এখন তাদেরও চিন্তা হচ্ছে যে এই ডিপেন্ডেন্সটা আমেরিকার উপরে কমিয়ে এনে এটাকে ডাইভার্সিফাই করে রিস্কটা ডিস্ট্রিবিউশন করে ফেলা যায় কিনা। কারণ ডোনাল্ড ট্রাম্পের এই যে আনসার্টেনটি, এটা আজকে মাত্র শুরু, কিন্তু ধরেন সামনে আমেরিকান পলিটিক্যাল ল্যান্ডস্কেপে চায়নার সাথে যে খুব ফ্রেন্ডলি সিচুয়েশন থাকবে এমন তো না। সো চাইনিজ অর্থনীতিও এখানে ডাইভার্সিফাই করার চেষ্টা করবে। তো এই এই বিবর্তনের ঘটনা আমরা দেখি নাই এবং এটা আমাদের জন্য সম্পূর্ণ নতুন, কারণ 1945-এর পরে ধরেন যে আমরা মাল্টিল্যাটারাল ট্রেড এবং গ্লোবাল ইকোনমিক অর্ডারটা দেখেছিলাম, এইটার একটা বড় শিফট হচ্ছে। তো এই শিফটেও আমরা প্রতিনিয়ত নতুন নতুন এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যাব। তবে আমি একটা, আমার কাছে মনে হয় যে আমি মোটামুটি এই ব্যাপারে নিশ্চিত যে এটার কোনো ডোনাল্ড ট্রাম্পের বা তার টিমের কোনো গ্র্যান্ড স্কিম নাই এবং কোনো গ্র্যান্ড স্ট্র্যাটেজি নাই। দে আর ডুইং ইট স্পোরাডিক্যালি আর কি। তাদের একটা রেটরিক ছিল যেটা তাদের ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য, যে আমাদের দেশের অভ্যন্তরে নতুন চাকরি তৈরি করতে হবে। যেই ম্যানুফ্যাকচারিংটা আমেরিকা থেকে সরে গিয়েছিল, এশিয়ায় চলে এসেছিল, মেক্সিকোতে চলে এসেছিল, এখন বাস্তবতা হচ্ছে যে সেই চাকরিটা কি তৈরি হবে কিনা। আমার কাছে মনে হয় যে এটা তৈরি হওয়া সম্ভব না। কারণ 30 বছর আগে যে ম্যানুফ্যাকচারার শিফট করেছেন তার ফ্যাক্টরি বা প্রোডাকশন চায়নাতে, আজকে আমেরিকান ওয়েজ দিয়ে, আমেরিকান স্যালারি দিয়ে তার পক্ষে এটা কম্পিটিটিভ ওয়েতে আমেরিকান বাজারে আর ম্যানুফ্যাকচার করা সম্ভব না। এক, দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা পলিসি আনসার্টেনটি আছে, কারণ ডোনাল্ড ট্রাম্পের সময় আছে আর ধরেন 3.5 বছর, এরপরে আবার যে মার্কেট লিবারালাইজ হয়ে যাবে না এটার তো কোনো গ্যারান্টি নাই। আমি যে এখন মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করে আবার কারখানা করব ওহাইওতে বা ওকলাহোমাতে, এবং 3 বছর পরে আবার ট্যারিফ ব্যারিয়ার উঠে যাবে এবং তারপরে আবার এটা লিবারাল ট্রেডের দিকে ফিরে যাবে, তখন তো আমি কম্পিটিশনে এই আমেরিকান স্যালারি, আমেরিকান ওয়েজ দিয়ে প্রোডাকশন করে বাজারে টিকতে পারবো না। সো তারা যেটা করবে, ম্যানুফ্যাকচার, এখন তার ম্যানুফ্যাকচার খুব বেশি নাই অনেক প্রোডাক্টের, এখানে আছে মূলত ইম্পোর্টার। তো তারা যেটা করবেন, ওই যে ট্যারিফের যে মার্কআপটা, এইটা আমেরিকান কাস্টমারের উপরে চাপাই দিবেন 25%, 35% অ্যাডিশনাল কস্ট, এবং সেটা তাদের ইনফ্লেশনে হিট করবে। আর ক্ষেত্র বিশেষে তারা কিছুটা শিফট করবেন, যেমন ধরেন ভিয়েতনামের উপরে যদি ট্যারিফ বেশি থাকে তারা হয়তো খুঁজবেন যে এইটা কি বাংলাদেশ থেকে কেনা যায় কিনা অথবা ইন্ডিয়া থেকে কেনা যায় কিনা। ওই ক্ষেত্রে সাপ্লাই চেইনে কিছু রিশাফলিং হবে, কিন্তু ডাজন্ট নেসেসারিলি মিন যে অনেকেই দলে দলে আবার আমেরিকার ভিতরে কারখানা করা শুরু করবেন এবং সেখানে নতুন নতুন চাকরির সুযোগ ব্যাপক আকারে তৈরি হবে। সো আই ডোন্ট সি যে আমেরিকান পিপল গোয়িং টু স্টার্ট রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অর ধরেন খেলনা, প্লাস্টিক যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, এগুলি আমেরিকার ভিতরে হতে যাচ্ছে এই পলিসি শিফটের ফলে। আমার কাছে মনে হয় না যে ইটস গোয়িং টু হ্যাপেন। চায়নার সাথে যদি এরকম মানে ট্যারিফটা অনেক বেশিই থাকে, তাহলে চীনের যে বাজারটা ছিল আমেরিকাতে, সেই বাজারটা বাংলাদেশের মানে সম্ভাবনা কতটুকু সেই বাজারটা দখল করা, যেহেতু আমাদের ট্যারিফটা তো চায়নার থেকে কম থাকবে? আমাদের মেইন প্রোডাক্ট মানে চীনের সাথে অ্যালাইনমেন্টে যেটা ছিল রেডিমেড গার্মেন্টস, কিন্তু আমার কাছে মনে হয় যে রেডিমেড গার্মেন্টসেরও যেই নিশ বা যেই প্রোডাক্টগুলি মানে চিপার প্রোডাক্টগুলিতে আমরা প্রোডাকশন করি, এখান থেকে চায়না গত 8-10 বছরই সরে যাচ্ছিল, এবং রেডিমেড গার্মেন্টসেও তারা খুব যে আর উৎসাহী বা কম্পিট করতে লং টার্মে তাদের আগ্রহ আছে, এটা আস্তে আস্তে কমে আসছে। সো তারা ধরেন একটা অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির দিকে ট্রানজিশন হচ্ছে, যে তারা এআই এ মোর ইনভেস্ট করবে, টেকনোলজিতে, সেমিকন্ডাক্টর, এই জায়গাগুলিতে। সো ওই বাংলাদেশের খুব যে অ্যাডভান্টেজ নেওয়ার জায়গা আছে আমার কাছে মনে হয় না।
এখন আমরা কিছু কিছু জায়গায় এক্সপ্লোর করতে পারি যে প্লাস্টিক প্রোডাক্টস, গৃহস্থালী জিনিসপত্র, এই 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 জায়গাগুলিতে আমরা তাদের জায়গা কিছুটা কম্পিটিশনে অ্যাডভান্টেজ নিতে পারি কিনা। কিন্তু এখন তখন আবার আরেকটা প্রশ্ন আসছে যে এখন এই রিসেন্টলি গত সপ্তাহেই মনে হয় স্প্রিং মিটিং এর সময় আমাদের ডেলিগেশন, অর্থ উপদেষ্টা, গভর্নর তারা ওয়াশিংটনে ছিলেন এবং আমাদের কিছু রিপ্রেজেন্টেটিভ, আমেরিকান রিপ্রেজেন্টেটিভের সাথে আলাপও হয়েছে ট্যারিফ, কারণ 3 মাসের জন্য তো স্থগিত হয়েছে, এরপরে তো আবার এটার নেগোসিয়েশন শুরু করতে হবে। তো তারা যেটা বলছেন যে ডেফিসিট কমাতে হবে। এখন আমেরিকার সাথে ডেফিসিট কমানোর ক্ষেত্রে আমাদের প্রস্তাব আসছে যে আমরা রেডিমেড গার্মেন্টসের জন্য যে তুলা আমদানি করি বিভিন্ন দেশ থেকে, এটার একটা বড় অংশ এখন আমেরিকা থেকে আমদানি করা। সো এখন আমেরিকান স্ট্র্যাটেজি হচ্ছে গিভ অ্যান্ড টেক ইট। সো আমাদেরকেও অনেক কিছু তাদেরকে অফার করতে হবে, কারণ আমাদের অর্থনীতিতে তো তাদেরকে অফার করা খুব বেশি কিছু নাই। তো একটা আছে হয়তো আমরা তাদেরকে পোর্ট অপারেশন অথবা আমাদের যে খনিজ সম্পদ, যেটা অল্প যা কিছুই আছে, সেটার এক্সপ্লোরেশন বা সেটার পার্টনারশিপে তাদেরকে ইনভাইট করতে পারি। সো এই গিভ অ্যান্ড টেকের রেজিম যতদিন চলবে বাংলাদেশের অফার করা কঠিন, কারণ আমাদের ছোট অর্থনীতিতে তো আমেরিকাকে, আমাদের তো প্রচুর খনিজ সম্পদও নাই, বা আমরা খুব সিঙ্গাপুরের মতো ট্রেড হাব বা করিডোরও না। তো এখানে দেওয়ার কঠিন, মানে খুব বেশি কিছু আমি দেখি না। তবে আমাদের যেটা ইকোনমিক পলিসিতে আমাদের কাছে মনে হয় যে উই নিড টু স্টার্ট ডাইভার্সিফিকেশন। হ্যাঁ, আমাদের এখনো আমরা হেভিলি আরএমজি ডিপেন্ডেন্ট এক্সপোর্টের ক্ষেত্রে, এবং 2টা মার্কেটে আমরা বেশি ডিপেন্ডেন্ট, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউনাইটেড স্টেটস অথবা কিছুটা অংশ কানাডা। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদেরকে আরো বড় আকারে আফ্রিকান ইকোনমিতে, ল্যাটিন আমেরিকান ইকোনমিগুলিতে এখানে বাজার খুঁজতে যাওয়া দরকার, ক্রেতা খুঁজতে যাওয়া দরকার। ধরুন রেডিমেড গার্মেন্টস প্রোডাক্টই করলাম, কিন্তু নতুন নতুন বাজারে আমরা ডাইভার্সিফিকেশন করলাম, কারণ রিস্ক ডিস্ট্রিবিউশন তাহলে আর কি এক বাজারে ভোলাটিলিটি তৈরি হলে অন্য বাজারে যাতে আমরা টিকে থাকতে পারি। এখন বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে কোনগুলা? প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের জনসংখ্যা, মানে যেটা ধরেন আমরা গত 1-1.5 দশক যাবৎ বলছিলাম যে আমাদের একটা ইউথ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তৈরি হচ্ছে। এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে এদেরকে আমরা চাকরি দিব কিভাবে, কারণ গত ধরেন 8-10 বছর আমরা তো বলেছি আওয়ামী লীগের সময় যে উন্নয়নের দশক, অনেক উন্নয়ন হচ্ছে, অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে। এখন সেগুলির ইনভেস্টমেন্টের উদ্দেশ্য ছিল যে এগুলি হবে হচ্ছে ইকোনমিক গ্রোথ বুস্টার। আমি পোর্ট করছি, আমি হাইওয়ে করছি, আমি ব্রিজ করছি, এই কানেক্টিভিটির মধ্যে দিয়ে দেশীয় এবং বিদেশি অনেক বিনিয়োগ হবে, এই বিনিয়োগ কলকারখানা থেকে আমরা অনেক বেশি চাকরি তৈরি করতে পারবো। সো দ্যাট ওয়াজ দ্য গোল। কারণ ওইখানে যেটা ভুল হয়েছে, ভুল না, এটা ইচ্ছাকৃত দুর্নীতি বলা যায়, যে আমরা 100 টাকার প্রজেক্ট 300 টাকায় করেছি। সো আমরা একটা হলো যে হেভিলি ইনডেপ্টেড, এবং সেই ডেটগুলির একটা বড় অংশ হচ্ছে ফরেন কারেন্সিতে, আমাদেরকে ডলারে আয় করে এটাকে শোধ করতে হবে। ডলার নাই তো মানে ডোমেস্টিক গ্রোথ দিয়েও আমি এটাকে দেনা মেটানো আমার জন্য কষ্টকর। সো গোয়িং ব্যাক টু দ্য চ্যালেঞ্জেস, ফার্স্ট প্রবলেম হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই ইউথকে আমি চাকরি দিব কোথায়। সেকেন্ড হচ্ছে আমার যে দেনা, সেটা পরিশোধ করতে হবে ডলারে, কিন্তু আমার ব্যালেন্স অফ পেমেন্ট সিচুয়েশন নাজুক। আমার রিজার্ভ তো কমে যাচ্ছিল গত 7-8 মাসে, আবার রিজার্ভটা বাড়ছে কারণ টাকা পাচারটা বন্ধ হয়েছে বা অনেক কমে এসেছে। তো এই দুইটার ম্যাচ মেকিং এর যেটা সমস্যা হচ্ছে, থার্ড আর একটা চ্যালেঞ্জ আছে, এটা হলো যে আমাদের তো এনার্জি সাপ্লাই এর একটা ঝুঁকি আছে, যেহেতু আমরা এনার্জি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। সো গ্লোবাল মার্কেটে ভোলাটিলিটি হলে আমাদের তখন খরচ বেড়ে যায়, এবং খরচ বেড়ে গেলে আবার ডলারের রিজার্ভের উপরেও চাপ পড়ে। তো এই সবগুলি ক্রাইসিসের মধ্যে, এবং তার সাথে আছে পলিটিক্যাল ক্রাইসিস। সো এই আনসার্টেনিটি মিলিয়ে দেশীয় উদ্যোক্তারাও একটু সংকুচিত যে এখনই বিনিয়োগ করবো কিনা, কোনোভাবে পেটে ভাতে যেভাবে আছি টিকে থাকি, পরে দেখা যাবে। আর বিদেশি বিনিয়োগকারীদেরকে আমরা আনতে চেষ্টা করছি, কিন্তু পৃথিবীতে আরো অনেক স্টেবল প্রমিজিং ইকোনমি আছে। তো সেটা ছেড়ে ধরেন বাংলাদেশে এখন পলিটিক্যাল ক্রাইসিসের একটা ইকোনমি, তার সাথে এখানে, এবং আরেকটা হলো ফরেন ইনভেস্টররা যেই জায়গাটায় ভয় পায় সেটা হলো যে ডলারের মানে ক্রাইসিস যেখানে থাকে, ব্যালেন্স অফ পেমেন্টের একটা নাজুক অবস্থা যেখানে থাকে, যে আমি ধরেন আজকে 100 টাকা $1 এক্সচেঞ্জ রেটে এনে বাংলাদেশে বিনিয়োগ করলাম, কিন্তু 6 মাস পরে এটা 150 টাকা হয়ে গেল, তাহলে তো আমার মানে পুরো বিনিয়োগের যে মানে রিটার্নের যে ফোরকাস্টিং ছিল এটা পুরো এলোমেলো হয়ে যাবে। সো এই ভোলাটিলিটিগুলি বিদেশি বিনিয়োগকারীরা পছন্দ করে না, এবং তারা সবসময় এই ক্ষেত্রে একটু ডিফেন্সিভ থাকে ওই ইকোনমিগুলির ব্যাপারে। প্লাস এনার্জি সংকট যেটা আছে সেটা তো আছে।
তো এই সব মিলিয়ে আমাদের কাছে মূল চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় যে, এবং এটা খুবই মানে কঠিন চ্যালেঞ্জ, যে আমরা চাকরিগুলি কোথায় তৈরি করব, কোন খাতে। আহ, দ্বিতীয়ত হচ্ছে এই সামনে আমরা যে অনেক দেনাদার হয়েছি, দেনাগুলিকে মেটাতে হবে। তো এই দেনা মেটানোর দুইটা উপায় আমাদের অর্থনীতিতে, একটা হচ্ছে যে আমরা এক্সপোর্ট বাড়াতে হবে, আর একটা হলো রেমিটেন্স বাড়াতে হবে। তো এক্সপোর্ট বাড়ানো খুব শর্ট টার্মে খুব দ্রুত সম্ভব না, কারণ আমরা অলরেডি কাইন্ড অফ স্যাচুরেশন পয়েন্টের কাছাকাছি আছি। হ্যাঁ, খুব হুঠা। এবং আরেকটা গ্লোবাল ভোলাটিলিটি হচ্ছে যে পৃথিবীর অর্থনীতি তো এখন এই ট্যারিফ ওয়ারের কারণে রিসেশনের দিকেও যেতে পারে, সংকুচিত হয়ে আসতে পারে। তো সেই ক্ষেত্রে তো আমাদের এক্সপোর্ট গ্রোথও সীমিত হয়ে আসবে। তো এই দুই সংকট আমি দেখি, এবং এটা খুব মানে দ্রুত সহজ সমাধান করা যাবে কিনা আমার কাছে সন্দেহ আছে। তবে এটার জন্য প্রাথমিক শর্ত হচ্ছে পলিটিক্যাল স্ট্যাবিলিটি খুব জরুরি। পলিটিক্যাল স্ট্যাবিলিটি থাকলে তারপরে আপনি দেশীয় উদ্যোক্তাদেরকে সাহস দিতে পারবেন যে আপনারা এগিয়ে যান, নতুন ঋণ নেন, নতুন প্রজেক্ট নেন। এবং দেশীয় উদ্যোক্তারা সাহসী হলে তারা আস্তে আস্তে হয়তো বিদেশি উদ্যোক্তাদের সাথে পার্টনারশিপে যাবে এবং তাদেরকেও ডেকে আনবে। তো সেটা হয়তো আমরা আশা করছি যে 2-3 বছরের মধ্যে আমরা পরিস্থিতির উন্নতি দেখতে পাবো, ইফ এভরিথিং এলস গোস ওয়েল। অর্থনীতির ক্ষেত্রে যে সংস্কার কার্যক্রমগুলো চলমান, হ্যাঁ? তো সেটাকে আপনি কিভাবে দেখছেন যে আমাদের যে সংস্কার কার্যক্রম চলমান সেটা কি আসলে ঠিকভাবে এগোচ্ছে কিনা, বা আ এখানে অন্য কোনো কিছু চিন্তা করা যায় কিনা? অর্থনীতির ক্ষেত্রে প্রথম যে ঝুঁকিটা আমাদের তৈরি হয়েছিল ব্যাংক খাতে, তো এইটার সংস্কার আমার কাছে মনে হয় যে এখনো স্লো। এই কারণে যে বাংলাদেশ ব্যাংক এখনো অডিট করছেন যে টু হোয়াট এক্সটেন্ট এটার এখানে টাকা পাচার হয়েছে, এবং এখানে যেটি নন পারফর্মিং লোনগুলি আছে এগুলিকে কিভাবে সামাল দেওয়া হবে। এবং এটার ম্যাগনিটিউড অনেক বড়। ধরেন আমরা শুনি যে 10-11-12টা ব্যাংকের অবস্থা খুবই নাজুক। তো এই ধরনের ক্রাইসিস আমাদের রেগুলেটররা কখনোই ফেস করে না ইতিহাসে, আমাদের এই অভিজ্ঞতাই নেই। সো এটাকে আমরা কিভাবে বেল আউট করবো, কিভাবে সামাল দিব, এটা বোধ হয় দে আর স্ট্র্যাটেজাইজিং, এবং তাদের খুব বেশি এখানে ওয়েপন এবং অপশন নাই। হ্যাঁ, তো এবং তাদেরকে খুব সতর্কতার সাথে এই সার্জারিগুলি করতে হচ্ছে, কারণ না হলে পুরো আবার মানে আমাদের ইন্টারনাল ইকোনমি একটা শেকি সিচুয়েশনে চলে যেতে পারে। ধরেন ব্যাংক রানের রিস্কটা হলো যে 1-2-3টা ব্যাংকের দেউলিয়া হওয়ার খবর শুনে ভালো ব্যাংকগুলিও নাজুক পরিস্থিতিতে পড়ে যেতে পারে, পাবলিক স্টার্টিং উইথড্রয়িং দেয়ার মানি। সো এই পরিস্থিতি তারা একটু ধীরে সুস্থেই এগোচ্ছেন আমার কাছে মনে হয়। এবং আমি মনে করি যে কশাস অ্যাপ্রোচ ঠিক আছে, বাট অ্যাট সাম পয়েন্ট দেয়ার শুড বি আ সলিড স্ট্র্যাটেজি যে তারা কিভাবে এটাকে সামাল দিবেন। এখন তারা নানানভাবে এর আগের সরকারও বা এই সরকারও সামাল দেওয়ার চেষ্টা করছেন। অনেক ক্ষেত্রে পাবলিকের ট্যাক্স মানি থেকে পুশ করে, লিকুইডিটি পুশ করে, আরো নানান ইনস্ট্রুমেন্ট পুশ করে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন ব্যাংকগুলিকে। কিন্তু একটা বড় ট্রানজিশন যেটা ঘটতে হবে সেটা হলো যে ব্যাংক গভর্নেন্সের ক্ষেত্রে এই যা হয়েছে গত দশকে, এটার পুনরাবৃত্তি আর যাতে কোনোদিন না হয় সেই পথগুলি বন্ধ করতে হবে। এখন আশঙ্কা হচ্ছে যে সামনে আবার ধরেন ইলেকটোরাল প্রসেসে আমরা ফিরে গিয়ে আবার যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, তো তারা যদি তাদেরকে নতুন করে আর দুর্নীতির কোনো ইনোভেশন করা লাগবে না, তারা যদি অতীতে যা হয়েছে ব্যাংকিং খাতে এটাই রিপিট করে যায়, তাইলেই আমাদের আবার নাজুক মুমূর্ষু পরিস্থিতিতে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এখন এটাকে আমরা কিভাবে ঠেকাবো, কারণ এই মেকানিজমগুলি তো কলাপস করেছে গত 1 দশকে। সো এই সেন্ট্রাল ব্যাংকের অটোনমি এবং গভর্নেন্স প্রসেসগুলিকে, এবং প্রত্যেক ব্যাংকেও যারা উদ্যোক্তা আছেন, বোর্ড, ডিরেক্টর, এইখানে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমগুলি আমরা কিভাবে এনশিওর করব, এই সলিউশনটা, এই ফর্মুলাটা খুঁজে পাওয়া এবং এটাকে স্ট্রেংথেন করা, এটা মনে হয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আপনি আমি রেগুলেটরদেরকে ব্লেম করি না এই কারণে যে আমিও তো রেগুলেটর হিসেবে আর্লি ক্যারিয়ারে কিছুদিন কাজ করেছি, এবং আমি এখনো এই সলিউশন নিয়ে যখন ভাবি, তো তখন বাংলাদেশের পলিটিক্যাল ইকোনমিতে এটা রিয়েলিস্টিক সিচুয়েশন খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট। কারণ আমাদের ব্যাংকিং উদ্যোক্তারা অধিকাংশই হচ্ছেন শিল্পপতি, তারা আবার রাজনীতির সাথেও জড়িত, তারাও আবার প্রভাবশালী। সুতরাং পলিটিক্যাল গভর্নেন্সের সাথে তাদের ওতপ্রোতভাবে যেহেতু তারা ইন্টিগ্রেটেড, সেখানে তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা ফাইন্যান্সিয়াল রেগুলেটরের জন্য কঠিন। তো এই সব মিলিয়ে এই বাস্তবতায় এটা খুবই টপ লেভেল পলিটিক্যাল কমিটমেন্ট থেকে আসতে হবে, যে রাষ্ট্রের 1 নাম্বার 2 নাম্বার পার্সন যারা, তারা যদি বলেন যে না, পৃথিবী মানে আপনি অন্য যে কোনো জায়গায় দুর্নীতি করেন, প্রবাবলি উই হ্যাভ আ লিমিট অফ টলারেন্স, কিন্তু ব্যাংকিং সেক্টরে আমরা জিরো টলারেন্স। তো এই কমিটমেন্ট যদি প্রদর্শিত না হয় তাহলে এটা সামাল দেওয়া কঠিন হবে।
অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে এটা হলো একটা। সেকেন্ড, আমি যেটা মনে করি যে ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে আমাদের ইমিডিয়েটলি, যদিও আমরা এই যে ইনভেস্টমেন্ট সামিট করছি, বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করছি, রিয়েলিস্টিক কেস হচ্ছে যে খুব দ্রুত বিদেশি বিনিয়োগ বাড়বে না। তা আমাদেরকে আমাদের অভ্যন্তরীণ যারা উদ্যোক্তা তাদেরকে আবার এগিয়ে যাওয়ার একটা সাহস যোগাতে হবে। এবং সেখানে আমার কাছে মনে হয় যে আমরা যেটা ডাইভার্সিফাই করতে পারি, যে আমাদের নিজস্ব অভ্যন্তরীণ অর্থনীতি একটা বিশাল অর্থনীতি, ধরেন এটা 17-18 কোটি মানুষের একটা অর্থনীতি, এবং এখানে কমপক্ষে 4 কোটি প্লাস হচ্ছে মিডল ক্লাস আছে, যাদের কনজাম্পশন পাওয়ার আসলে বেশ ভালো। ভালো বলতে আপনি ধরেন উন্নত বা উচ্চ মধ্যবিত্ত ধরনের দেশগুলির সমমানের পর্যায়ের বলতে পারেন। তো এই মার্কেটকে আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্স যতটা কমিয়ে আনতে পারি, যেমন রিসেন্টলি আমাদের যিনি এখন আইসিটি বিষয়ক বিশেষ সহকারী প্রধান উপদেষ্টার ফায়েজ আহমেদ তাইয়েব, তিনি লিখছিলেন যে তিনি বিটিসিএল এর সাথে একটা মিটিং করছেন যে বাংলাদেশে এই এক সময় তো আমরা ওই যে ল্যান্ড ফোন বানাতাম দেশের ভিতরে বা অ্যাসেম্বল করতাম, তো এখন আমরা ধরেন এই যে রাউটার বলেন, চার্জার বলেন, এই ধরনের অনেক প্রোডাক্ট স্টিল আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। তো আমার কাছে মনে হয় যে আমাদের ইমিডিয়েট উই শুড নট এইম ভেরি হাই যে আমরা এখনই সেমিকন্ডাক্টর বানানো শুরু করবো, এটা বাংলাদেশ অর্থনীতির জন্য রিয়েলিস্টিক না। কিন্তু ফোনের চার্জার অথবা রাউটার অথবা অন্যান্য ছোটোখাটো সহজ সরল ডিভাইস, এই জিনিস যেগুলি আমরা এখন চায়না থেকে আনি, এই জিনিসগুলি আস্তে আস্তে আমাদের নিজেদের দেশে বানানো শুরু করা। হ্যাঁ, সো এটা ইম্পোর্ট সাবস্টিটিউশনের দিকে নজর দেওয়া, এবং এবং এরকম অসংখ্য প্রোডাক্ট আছে যেগুলো আমরা আমি জানি যে দেশে এখন অলরেডি শুরু হয়েছে, যে যেমন হয়তো 15-20 বছর আগে আমরা ইভেন বালতি, মগ, কাটলারি, ক্রোকারিজ এইসব জিনিসপত্র চায়না থেকে আমদানি করতাম, কিন্তু এখন প্রাণ, আরএফএল, মেঘনা গ্রুপ তারা এই ইনভেস্টমেন্টগুলিতে এগিয়ে আসছে এবং দেশে এটা বড় আকারেই তারা তৈরি করছেন। হ্যাঁ, ধরেন কলম আমদানির ক্ষেত্রে আমরা কি দেশের ভেতরেই 100% আমাদের কলম বানানোর যে চাহিদা, র মেটেরিয়ালস হয়তো আমাদের বিদেশ থেকে আমদানি করতে হতে পারে, কিন্তু অ্যাসেম্বলি বা প্রোডাকশনটা তো আমরা দেশের ভিতরে করতে পারি। তো আমি এখানে নজর দিতে এই জন্য অনুরোধ করব যে ইম্পোর্ট সাবস্টিটিউশনে, এবং এটার দুইটা লাভ। এটার একটা লাভ হচ্ছে যে এর ফলে দেশের ভিতরে চাকরি তৈরি হতে শুরু করবে, আর দ্বিতীয় লাভ হচ্ছে যে আমরা যে ইম্পোর্টের পিছনে যে ডলারটা খরচ করতাম, এই খরচটা কমে আসবে, ফলে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের সিচুয়েশনও ইমপ্রুভড হবে, এবং সেই টাকাটা আমরা হয়তো ধরেন মেগা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টে বা এনার্জির জন্য যে একটা সারপ্লাস রাখা সরিয়ে যে কোনো ক্রাইসিসের জন্য এই জায়গাটা আমরা অ্যালোকেট করতে পারবো। তো আমার কাছে মনে হয় যে এই জন্য অর্থনৈতিক সংস্কারের দুইটা প্রায়োরিটি থাকবে আমার কাছে। একটা হচ্ছে যে আর্থিক খাতের যে সংস্কার, এখানে গুড গভর্নেন্সটাকে এনশিওর করা, যাতে গত দশকে ব্যাংক লুটপাটের যা ঘটনা ঘটেছে এটার পুনরাবৃত্তি না ঘটে। আর দ্বিতীয়ত হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশনের মাধ্যমে আমরা অনেক ক্ষেত্রে যা আমদানি করি সেটাকে দেশের ভিতরেই তৈরি করতে শুরু করা। 2035 সালে গিয়ে বাংলাদেশের কি একটা $1 ট্রিলিয়ন ইকোনমি হওয়ার সম্ভাবনা আছে? অনেকে বলছেন যে আমরা একটা $1 ট্রিলিয়ন ইকোনমি হতে যাচ্ছি। এখন 25 সাল, অর্থাৎ 10 বছরের প্ল্যান করছেন। এখন ধরেন স্টক মার্কেটের কথা বলা হয় যে 3 মাসের পরে যা কিছুই আপনি প্ল্যান করেন সবই স্পেকুলেশন। হ্যাঁ, এটা ঘটার সম্ভাবনা কঠিন। এখন আমি এই জন্য 10 বছর বা 5 বছর মেয়াদি, ইভেন আমার পার্সোনাল লাইফেও এখন মডেলিং বা প্রেডিকশন করতে কিছুটা দ্বিধায় ভুগি। কেন? কারণ আমরা গ্লোবালি এমন একটা ট্রানজিশনের মধ্যে আছি যে যেখানে এত সব উদ্ভট ঘটনা ঘটছে, এই যে ধরেন ট্যারিফ ওয়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে, সংঘাত, এবং সামনেও এটা যে খুব কমে আসবে তাও না। সো গ্লোবাল ভোলাটিলিটি পৃথিবীর কোন কোন জায়গায় আছে, ধরেন এটা 2020 সালের পর থেকে ঘটনাগুলি ঘটছে, যে আমরা আমাদের লাইফ টাইমে একটা মহামারী দেখেছি। এখন আমরা কি একটা বড় আকারে বিভিন্ন রিজিয়নাল কনফ্লিক্ট অথবা গ্লোবাল কনফ্লিক্ট দেখবো কিনা আমরা জানি না। অলরেডি মানে ট্রেড কনফ্লিক্ট শুরু হয়েছে। তো এই জায়গায় 10 বছরের প্রেডিকশন করাটা দুরূহ। কিন্তু $1 ট্রিলিয়ন ইকোনমির প্রশ্নে আমি আসলে নাম্বারের ক্ষেত্রে খুব একটা উৎসাহী না। 10 বছরে আপনি যদি বলেন যে আমাকে, যে আমাদের টার্গেট কি হওয়া উচিত, তো আমি যেটা বলবো যে আমাদের এখনো 4 কোটি লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে কমপক্ষে। অ্যারাউন্ড কাইন্ড অফ লাইক 25% হবে আমাদের যে কোনো ডেটা নিলেই কমপক্ষে। আর ধরেন দারিদ্র্য সীমার উপরে নিচে ভালনারেবল সিচুয়েশনে আছে, এরকম মিলিয়ে হয়তো 30% বা তার কিছুটা বেশিও হতে পারে। তো এই আমার, এবং এটা একটা বিশাল চাপ, কারণ এই 4 কোটি হচ্ছে, মানে আমি এখন কানাডায় থাকি, সো কানাডার জনসংখ্যার সমান, অর্থাৎ আপনি একটা আস্ত কানাডিয়ান পপুলেশনের সমান পপুলেশনকে বাংলাদেশের মতো একটা এত ছোট ভূমির মধ্যে, সীমিত সম্পদের মধ্যে দারিদ্র্য সীমা থেকে বের করে আনার চ্যালেঞ্জ আমাদের আছে। সো আমি
এখানে ফোকাস করতে চাইবো যে এই 4 কোটি মানুষকে আমি কিভাবে দারিদ্র্যসীমার নিচ থেকে বের করে আনতে পারি। আমি কিভাবে তাদেরকে ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য এবং ভালো আবাসন এই ৩ টা দিতে পারি। বাংলাদেশের ক্ষেত্রে ধরেন ভালো আবাসন বা বাসস্থান এটা নিয়ে কোনো কথাবার্তা হয় নাই বা এটা পলিসি ম্যান্ডেটের ক্ষেত্রে খুব একটা ফোকাস পায় না। সো আমার কাছে মনে হয় যে আস্তে, আস্তে আমরা যখন একটু আ আ আমরা বলছি যে আমরা মধ্য আয়ের দেশের দিকে পরিণত হচ্ছি, তো তখন এটা একটা মানবিক অধিকার হিসেবে আমাদের অগ্রাধিকার পাওয়া উচিত। তো এই জায়গাগুলিতে আমার কাছে মনে হয় যে আমরা আ আমি চাইবো যে আগামী ২০৩৫ সালে আমাদের ধরেন 5% হয়তো আমাদের অতি দরিদ্র বা দরিদ্র জনগোষ্ঠী থাকবে, যার এক অংশ হয়তো প্রতিবন্ধী অথবা বয়স্ক এবং বৃদ্ধ যারা নানান কারণে আয়ে অক্ষম। তো তাদেরকে আমাদেরকে সোশ্যাল ওয়েলফেয়ার দিয়ে সাপোর্ট করতে হবেই। এটা সব দেশেই আছে। কিন্তু বাকি যারা সক্ষম এবং কর্মক্ষম জনগোষ্ঠী তাদের কেউ আর দরিদ্র থাকবে না। আপাতত ১০ বছরের মধ্যে এইটুকু টার্গেট নিয়ে আমি সন্তুষ্ট।